উদ্ভিদ বিজ্ঞান বিভাগের নবভর্তিকৃত শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আশা করি তোমরা এই কোভিড পরিস্থিতিতে ভালো আছো, নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি নিজের পরিবার সমাজকেও ভালো রাখছো, সে প্রত্যাশা রাখছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে সৌমনি সরকারি এসি কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছ, সেই জন্য তোমাদেরকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে এবং সর্বোপরি সৌমনি সরকারি এসি কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে অবগত আছো আমাদের 2021 এবং 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দের অফলাইন ক্লাস শুরু হয়েছে 12 সেপ্টেম্বর থেকে। তোমাদের এখনও পর্যন্ত অফলাইনে ক্লাস শুরুর উদ্যোগ গ্রহণ করা হয়নি, তারই পরিপ্রেক্ষিতে এই অনলাইন ক্লাসের আয়োজন। এই পরিস্থিতিতে অনলাইন ক্লাস আয়োজনের জন্য ধন্যবাদ জানাতে চাই সৌমনি সরকারি এসি কলেজের সুনামধন্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল বাশার স্যার এবং উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু তাহের খান স্যারকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি উপস্থাপনা করতে যাচ্ছি মাইক্রোবায়োলজির টপিকস নিয়ে। প্রথমত, কম্পিউটার স্ক্রিনে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণীত যে প্রসপেক্টাস দেওয়া হয়েছে সেটির বিস্তারিত বর্ণনা এখানে দেওয়া হয়েছে। আশা করি তোমরা এগুলো খুব ভালোভাবেই রিডিং পড়ে নেবে, যে কীভাবে তোমাদের নাম্বার কাউন্টিং হবে, কিভাবে তোমাদের পরীক্ষা পদ্ধতি এবং কিভাবে গ্রেড পদ্ধতি, সবগুলো আশা করি জেনে নেবে। নবভর্তিকৃত শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে তোমাদের এই সেশন থেকেই মূলত ইনকোর্সের যে নাম্বার আগে প্রণয়ন করা হয়েছিল সেটি বাতিল করা হয়েছে। এখন তোমাদের কোনো ইনকোর্স নাম্বার থাকবে না। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের শুরুতে আমি তোমাদের মাইক্রোবায়োলজি যে সিলেবাস রয়েছে এই সিলেবাসগুলো আমি একটু ধারাবাহিকভাবে বর্ণনা করব। আশা করি ভিডিওটি একেবারেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথম যে টপিকটি আছে সেটি হচ্ছে এ ব্রিফ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড স্কোপ অফ মাইক্রোবায়োলজি। এটির মিনিংস হচ্ছে যে অণুজীব বিজ্ঞানের ঐতিহাসিক সংক্ষিপ্ত পটভূমি এবং হচ্ছে কি পরিসর। দ্বিতীয় টপিকটি হচ্ছে লিভিং অর্গানিজমস। লিভিং অর্গানিজমস মানে হচ্ছে জীবাণু। এটির ক্যারেক্টার্স অ্যান্ড পসিবল অরিজিন মানে হচ্ছে এটির বৈশিষ্ট্য এবং সম্ভাব্য যে উৎপত্তি রয়েছে সেটি। বায়োজেনেসিস, স্পন্টেনিয়াস জেনারেশন অ্যান্ড জার্ম থিওরি অফ ইনফেকটিয়াস ডিজিজ। এই টপিকসগুলো নিয়েই মূলত আমরা লিভিং অর্গানিজমস এই পোরশনটি আলোচনা করব। তৃতীয় অপশনটি হচ্ছে পজিশন অফ মাইক্রো অর্গানিজমস ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, মানে হচ্ছে জীবজগতে জীবাণুর যে অবস্থান। 5 কিংডম সিস্টেমস অফ আর.এস. হুইটেকারের যে শ্রেণীবিন্যাসটি রয়েছে সেটি আমরা এখানে পড়ব। চতুর্থত হচ্ছে প্রিয়ন্স, ভিরয়েডস, রিকেটশিয়া, মাইক্রোপ্লাজমা, এগুলোর স্ট্রাকচার, প্রপার্টিজ অ্যান্ড ইম্পর্টেন্স পড়ব। ভাইরাসের যেটা দেওয়া রয়েছে এটির নেচার, স্ট্রাকচার অফ সিম্পল আরএনএ ভাইরাস, বিশেষ করে টিএমবি, ডিএনএ ভাইরাস, T2+ ভাইরাস নিয়ে আমরা কথা বলবো। ডিএনএ যে ভাইরাসটি রয়েছে, মাল্টিপ্লিকেশন অফ ভাইরাস, ভাইরাসের যে জনন রয়েছে বা বৃদ্ধি রয়েছে, ট্রান্সমিশন অফ প্লান্ট ভাইরাসেস, ইম্পর্টেন্স অফ ভাইরাসেস, আমরা এগুলো আলোচনা করব অবশ্যই। ষষ্ঠ বিষয়বস্তুটি হচ্ছে আর্কিব্যাকটেরিয়া, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইম্পর্টেন্স, এটি নিয়ে আমরা পড়ব। এরপরে সপ্তম টপিকটি হচ্ছে ব্যাকটেরিয়া, প্রোক্যারিওটিক নেচার, এটির সাইজ, শেপ, অ্যারেঞ্জমেন্ট অফ ব্যাকটেরিয়াল সেল, সারফেস, অ্যাপেন্ডেজেস, প্লাজেলা, ফিলি, ক্যাপসিউল, সেল ওয়াল, নিউক্লিয়েড, প্রোটোপ্লাস্ট, অ্যান্ডোস্পোর, মাল্টিপ্লিকেশন অফ ব্যাকটেরিয়া, যে বিশেষ করে মাল্টিপ্লিকেশন অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার যে বৃদ্ধি রয়েছে সেটি যে বাইনারি ফিশন প্রক্রিয়াটি সেটি নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্ড বেসিস অফ জেনেটিক রিকম্বিনেশন ইন ব্যাকটেরিয়া, ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়া, এই টপিকসগুলো আমরা অবশ্যই পড়ব। 8 নম্বর বিষয়বস্তু হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস, এটির ডিসকভারি, আবিষ্কার নিয়ে কথা বলবো, স্ট্রাকচার, রিপ্রোডাকশন অ্যান্ড ইম্পর্টেন্স। নবম টপিকটি হচ্ছে গ্রোথ অ্যান্ড নিউট্রিশন অফ মাইক্রো অর্গানিজমস, মানে জীবাণুর যে বৃদ্ধি এবং পুষ্টি রয়েছে সেটির মধ্যে যে কী আছে, জেনারেশন টাইম, ফেজেস of growth curve, essential elements of microbial growth, nutritional groups of microorganisms, autotrophs and heterotrophs। দশম যে টপিক সেটি হচ্ছে মাইক্রোবিয়াল অ্যাসোসিয়েশন। এখানে প্রথম যে অংশটি আছে সেটি হচ্ছে কমেন্সিলিজম, সিনার্জিজম, অ্যান্টাগনিজম অ্যান্ড সিম্বায়োসিস, যেটি মিথজীবিতা বলা হয়। একেবারে সর্বশেষ টপিকটি হচ্ছে ব্যাকটেরিয়াল অ্যান্ড ভাইরাল ডিজিজেস। এটার মধ্যে আমরা কী পড়ব, কলেরা, টাইফয়েড, ডিসেন্ট্রিস, টিটেনাস, টিউবারকুলোসিস, প্রিকমোনিয়াম, এইডস এবং হচ্ছে পোলিও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পেয়েছো তোমাদের যে মাইক্রোবায়োলজি সিলেবাস প্রদান করা হয়েছে সেটি টপিকস হচ্ছে এগুলোই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাইক্রোবায়োলজি যে বিষয়টি রয়েছে সেটির মধ্যে এই টপিকসগুলো মূলত আমরা কভার করব।
আজকে এখানে যে বিষয়বস্তুগুলো আমরা কভার করার কথা বলেছি সেখান থেকে আমি আজকে সপ্তম যে টপিকসটি আছে ব্যাকটেরিয়া, সেটির কিছু অংশ উপস্থাপন করতে যাচ্ছি। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সৌমনি সরকারি এসএ কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমত জানবো যে ব্যাকটেরিয়া কি। তোমরা এই ব্যাকটেরিয়া সম্পর্কে অবশ্যই দশম শ্রেণীতে কিংবা ইন্টারমিডিয়েট লেভেলে কিছুটা ধারণা পেয়ে এসেছ। তো এখানে আরও বেশি ইলাবোরেটলি তোমাদের কনসেপ্ট ক্রিয়েট হবে সেই প্রত্যাশা রাখছি। প্রথমত হচ্ছে আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে কী জানি, এটি মূলত হচ্ছে কীবিহীন, ক্লোরোফিলবিহীন। মানে হচ্ছে এটা দেহে কোনো ক্লোরোফিল নেই, তবে কিছু কিছু ব্যাকটেরিয়াতে আমরা ক্লোরোফিলও দেখতে পাই, যেমন সায়ানোব্যাকটেরিয়া রয়েছে তোমরা জানো। এরপর হচ্ছে ব্যাকটেরিয়া মূলত কি আদিকোষী। আদিকোষী মানে কি তোমরা তো জানো যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রোক্যারিওটিক বা আদিকোষ, আরেকটি হচ্ছে ইউক্যারিওটিক বা প্রকৃত কোষ। যে কোষের মধ্যে কি নিউক্লিয়াস সমূহ কি থাকে, সুগঠিত থাকে, তার নাম হচ্ছে প্রোক্যারিওটিক। আর যে কোষে কি থাকে না, নিউক্লিয়াস সুগঠিত থাকে না, সেগুলোকে বলা হচ্ছে কি আদিকোষ বা আদিকোষী। তাহলে আমরা এখানে কী কী বৈশিষ্ট্য জানতে পারলাম। ব্যাকটেরিয়া সাধারণত বা অধিকাংশ ক্ষেত্রে কি ক্লোরোফিলবিহীন, আদিকোষী, এককোষী, উদ্ভিদও কী করে প্রাণীর দেহে রোগ সৃষ্টি করে, এবং এদের দেহের গঠন কেমন, সরলতম। এই জাতীয় জীবকে বলা হচ্ছে কি ব্যাকটেরিয়া। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো জানলাম। ক্লোরোফিলবিহীন, আদিকোষী, এককোষী, উদ্ভিদ ও প্রাণীর দেহে রোগ সৃষ্টিকারী সরলতম জীবকে কী বলা হচ্ছে, ব্যাকটেরিয়া বলা হচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই পৃথিবী সৃষ্টি যে আদিকালে যে সর্বপ্রথম যে জীবাণুটি বা যে অণুজীবটি আবিষ্কৃত হয়েছে তার নামই হচ্ছে ব্যাকটেরিয়া। এবং এটা আবিষ্কার করেন ওলন্দাজ ব্যবসায়ী, এবং উনি কাঁচের ব্যবসা করতেন। তিনি সর্বপ্রথম মাইক্রোস্কোপ আবিষ্কার করেছেন, এবং সেই মাইক্রোস্কোপের মাধ্যমেই 1675 সালে ক্ষুদ্র ক্ষুদ্র যে অণুজীবগুলো দেখতে পান, তিনি সেগুলোর নাম দেন কি অ্যানিম্যাকিউল বা ক্ষুদ্র প্রাণী। অ্যান্টনি ভন লিউয়েনহুক মাইক্রোস্কোপে যে ক্ষুদ্র অণুজীবটি দেখতে পেয়েছেন, তিনি সেটিকে অ্যানিম্যাকিউল নামকরণ করেছেন, এবং তিনি বুঝতে পারেননি যে এটি একটি মূলত ব্যাকটেরিয়া। 1675 সাল থেকে প্রায় 200 বছর পরে আমরা দেখতে পাই যে লুই পাস্তুর এবং রবার্ট কক এই ব্যাকটেরিয়ার যাবতীয় বৈশিষ্ট্য এবং ব্যাকটেরিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেছেন। তো আমরা এখন ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্যসমূহ আছে সেগুলো একে একে জানব। এখানে আমি একটি ব্যাকটেরিয়ার শেপ দিয়েছি। আমরা কি বলেছি, এরা হচ্ছে মূলত কি এককোষী এবং আণুবীক্ষণিক। এই যে ব্যাকটেরিয়ার কোষটি তোমরা দেখতে পাচ্ছ, এটি মূলত কি এককোষী এবং আণুবীক্ষণিক। ব্যাকটেরিয়া কিন্তু চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপের মাধ্যমেই ব্যাকটেরিয়াকে দেখতে পাওয়া যায়। এরপরে তাহলে প্রথম বৈশিষ্ট্যটি আমরা জেনে গেলাম, এটি হচ্ছে কি মূলত এককোষী এবং হচ্ছে আণুবীক্ষণিক। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে এরা মূলত প্রোক্যারিওটিক, যেটি আমাদের সংজ্ঞায় ছিল, বা আদিকোষী, অর্থাৎ এদের নিউক্লিয়াস কি না, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ক্রোমাটিন জালিকা রয়েছে, এটি মূলত ব্যাকটেরিয়ার বংশগতিক বস্তু। তো এটি মূলত সুগঠিত না, এটি সুগঠিত না, তাই এদেরকে আদিকোষী বলা হয়। তবে আরেকটি মজার ব্যাপার হচ্ছে ব্যাকটেরিয়াতে যদিও বা এই সুগঠিত কী নেই, নিউক্লিয়াস নেই, কিন্তু সুগঠিত কী রয়েছে, কোষপাশি রয়েছে। দেখতে পাচ্ছ এই যে চমৎকার একটি সুগঠিত কি কোষপাশি রয়েছে। ব্যাকটেরিয়ার আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যাকটেরিয়াতে গোলগি বডি, প্লাস্টিড কিংবা অ্যান্টিপ্লাজমিক রেটিকুলাম অঙ্গাণুসমূহ যেগুলো মানবদেহে আমরা দেখতে পাই অথবা উন্নত শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীর কোষে দেখতে পাই, সেগুলো কিন্তু এই ব্যাকটেরিয়াতে একেবারেই নেই। ব্যাকটেরিয়ার আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলো মূলত অধিকাংশ ক্ষেত্রে কি ক্লোরোফিলবিহীন, তবে কিছু কিছু সদস্যদের মধ্যেই কি থাকে, ক্লোরোফিল থাকে। যেমন আমি আগেই বলেছিলাম সায়ানোব্যাকটেরিয়া। তো সায়ানোব্যাকটেরিয়া সম্পর্কে আমরা অবশ্যই আলোচনা করব। ব্যাকটেরিয়ার মধ্যে আমরা কি দেখতে পাই, রাইবোজোম দেখতে পাই, এবং এই রাইবোজোমগুলো হচ্ছে মূলত কি 70S। ব্যাকটেরিয়ার আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যাকটেরিয়াতে রাইবোজোম থাকে, এবং সেই রাইবোজোমগুলো হচ্ছে মূলত কি 70S টাইপের, মানে আদিকোষী যেই কোষগুলো রয়েছে সেখানে যে 70S টাইপের থাকে, মূলত এই 70S টাইপের যে রাইবোজোম সেগুলো কোথায় থাকে, ব্যাকটেরিয়াতে থাকে। ব্যাকটেরিয়ার যে কোষটি রয়েছে সেখানে মূলত মাইটোসিস যে প্রক্রিয়াটি রয়েছে সেটি কিন্তু সংঘটিত হয় না। মাইটোসিসের পরিবর্তে কী হয়, এখানে বাইনারি ফিশন বা দ্বিবিভাজন যেটাকে বলা হয়, মানে হচ্ছে একটি ব্যাকটেরিয়া কোষ একেবারে প্রত্যক্ষভাবে খুব দ্রুত দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, এটাকে বলা হচ্ছে বাইনারি ফিশন বা দ্বিবিভাজন। এই ব্যাপারগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তো আমরা এতটুকুই বুঝিনি যে ব্যাকটেরিয়া বাইনারি ফিশন পদ্ধতিতে বা প্রসিডিউরস মেনে কী করে, বংশবৃদ্ধি করে। ব্যাকটেরিয়ার আরও কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এগুলো স্বনির্ভর কিংবা মৃতজীবী, পরজীবী ইত্যাদি এভাবে বসবাস করতে পারে এবং এরা জীবনযাপন করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নিয়ে এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। আমরা এখন চলে যাচ্ছি যে ব্যাকটেরিয়ার যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের আলোকে ব্যাকটেরিয়ার যে শ্রেণীবিন্যাস রয়েছে সেটি নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে যে আকৃতিগত শ্রেণীবিন্যাস।
আকৃতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে প্রথমত আমরা দেখতে পাই যে কক্কাস নামক শ্রেণীতে বিভক্ত করা যায়। কক্কাস শব্দের অর্থ হচ্ছে গোলাকার। তো আমরা যদি দেখি যে একটি গোলাকার ব্যাকটেরিয়াগুলোকে মূলত কক্কাস বলা হয় এবং সেই কক্কাস অনেক ধরনের হয়ে থাকে। যদি একটি গোলাকার ব্যাকটেরিয়া একাকী বসবাস করে বা একাকী জীবনযাপন করে তার নাম হচ্ছে যে কি মনোকক্কাস। এরপর হচ্ছে ডিপ্লোকক্কাস। গোলাকার দুটি ব্যাকটেরিয়া যদি জোড়ায় অবস্থান করে বসবাস করে কিংবা একসাথে অবস্থান করে তাকে বলা হচ্ছে ডিপ্লোকক্কাস। আর অনেকগুলো ব্যাকটেরিয়া যখন একটি পুঁতির মালার মতো গঠন তৈরি করে এবং বসবাস করে তাকে বলা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। এরপরে আমরা যে বিভাজনটি দেখতে পাই সেটি হচ্ছে টেট্রাকক্কাস। যদি 4টি ব্যাকটেরিয়া একসাথে বসবাস করে গোলাকার ব্যাকটেরিয়া তাকে বলা হচ্ছে কি টেট্রাকক্কাস। এরপরে শ্রেণীবিভাগটি হচ্ছে স্টেফাইলোকক্কাস। অনেকগুলো গোলাকার ব্যাকটেরিয়া যখন দলবদ্ধভাবে বসবাস করে তাকে বলা হচ্ছে কি স্টেফাইলোকক্কাস। সর্বশেষ কক্কাসের যে প্রকারবিটি রয়েছে সেটি হচ্ছে সার্সিনা কক্কাস। সার্সিনা মানে হচ্ছে মূলত অনেকগুলো কক্কাস এখানে থাকবে বা গোলাকার ব্যাকটেরিয়া থাকবে, তবে সেটির যে দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ সমানভাবে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো অবস্থান করবে। এই ব্যাপারটিকে বলা হচ্ছে সার্সিনা কক্কাস। আশা করি বুঝে গিয়েছো। সো আমরা কক্কাসের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার কি শ্রেণীবিন্যাস জেনে গেলাম। এরপরে আমরা দেখি যে দণ্ডাকার অনেকগুলো ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াগুলো আকৃতিতে লম্বাকৃতি বা দণ্ডাকার তাদেরকে বলা হচ্ছে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া। যেমন দেখো একক ব্যাসিলাস। দণ্ডাকার ব্যাকটেরিয়ার আরেকটি নাম হচ্ছে কি ব্যাসিলাস ব্যাকটেরিয়া, যেটি আমরা দইতে দেখতে পাই। যেমন কোনো একটি দণ্ডাকার ব্যাকটেরিয়া যদি একাকী বসবাস করে বা সিঙ্গেল থাকে তখন তাকে বলা হচ্ছে একক ব্যাসিলাস। দুটি যদি থাকে তার নাম হচ্ছে কি ডিপ্লো ব্যাসিলাস। এবং অনেকগুলো যখন থাকে একসাথে তখন তাকে বলা হচ্ছে কি ব্যাসিলাসের শিকল। দণ্ডাকার কিংবা ব্যাসিলাস ছাড়াও আমরা আরও কয়েক ধরনের ব্যাকটেরিয়া দেখতে পাই, যেমন হচ্ছে স্প্যারিলিয়াম মানে হচ্ছে পেঁচানো বা বাঁকানো ব্যাকটেরিয়া যেটা দেখতে পাচ্ছ। এই যে কমা আকৃতির ব্যাকটেরিয়া রয়েছে কিংবা যে ব্যাকটেরিয়া কোনো নির্দিষ্ট আকৃতি নেই এদেরকে বলা হচ্ছে বহুরূপী। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়ার শেপগুলো কেমন স্কোয়ার বা বর্গাকৃতির। এবং আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি কি যে ব্যাকটেরিয়াগুলোর শেপটা স্টার বা তারকার মতো। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের এই সংক্ষিপ্ত ভিডিও। আশা করি তোমরা ভিডিওটি সম্পর্কে ধারণা পেয়েছো। আশা করি এই ভিডিওতে তোমরা মাইক্রোবায়োলজি সিলেবাস সম্পর্কে ধারণা পেয়েছো, ব্যাকটেরিয়ার সংজ্ঞা জেনেছো, ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর সংজ্ঞা ধারণা পেয়েছো। এবং আমরা আকৃতিগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিশেষ করে কক্কাস এবং যে ব্যাসিলাস বা দণ্ডাকার এই দুটি বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা প্রত্যাশা করছি খুব দ্রুতই আমাদের অফলাইনে ক্লাস শুরু হবে। সব কিছু ওভারকাম করে আশা করি সরাসরি তোমরা ক্লাসরুমে ফিরতে পারবে সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।